জান আমার কেন রাগ করছে আমার সাথে এত কেমন লাগে বলো না, তো আমি এখনই আসতাম। প্রথম আলো সহ আওয়ামী চেতনাধারী বুদ্ধিজীবীদেরকে সরকারের গুরুত্বপূর্ণ সব জায়গায় বসিয়ে ভারতের অবস্থানকে শক্তিশালী করছেন আসিফ নজরুল। মিস্টার আসিফ নজরুল, আপনি একজন মিথ্যুক, আপনি একজন ভণ্ড, আপনি একজন প্রতারক। এদের সাথে ছাত্র জনতার সাথে প্রতারণা করেছেন। রয়ের সি ক্যাটাগরির দালাল বা এজেন্ট হচ্ছে আসিফ নজরুল। এটা আসিফ নজরুলের উচিত এখন পদত্যাগ করা সসম্মান। আসিফ নজরুলের কথা বলা হচ্ছে, তিনি যদি আসলে অভিযুক্ত নন, তিনিও তার পক্ষে তার যে ডকুমেন্ট সেটা দেখ। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, এবার আর কিন্তু বাঁচার উপায় নেই ডক্টর আসিফ নজরুলের। হ্যাঁ দর্শক, বাংলাদেশের সরকারের বসেও ভারতের রয়ের হয়ে কাজ করছেন ডক্টর আসিফ নজরুল। এমনকি বাংলাদেশে ঘটে যাওয়া একাধিক অপরাধেরও সাক্ষী এই আসিফ নজরুল স্যার। হ্যাঁ দর্শক, এটা আমার কথা নয়, এটা সাংবাদিক ইলিয়াস ভাইয়ের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদনে এই বিষয়টি উঠে এসেছে, যেখানে ডক্টর আসিফ নজরুল স্যার কিভাবে রয়ের হয়ে কাজ করছেন এবং কার মাধ্যমে কাজ করছেন এই সবকিছুরই বিস্তারিত কিন্তু তুলে ধরেছেন তিনি। আর আজকে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি কিন্তু আপনাদের দেখানো হবে, তাই অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তবে আপনি বিষয়টি ভালো করে বুঝতে পারবেন। তাহলে চলুন দর্শক, আপনার মূল্যবান সময়টি আর নষ্ট না করে এবার আমরা ভিডিওর মূল আলোচনায় চলে যাই। জান আমার কেন রাগ করছে আমার সাথে এত শ্রদ্ধা সম্মান নিয়ে কথা বলতো কেমন লাগে বলো না, তো আমি এখনই আসতাম। আমার জাস্ট বুকটা ভেঙে গেছে। এইভাবে মানুষ বিজয় উদযাপন করে। আসল নাম মোহাম্মদ নজরুল ইসলাম, যাকে আপনারা চেনেন আসিফ নজরুল নামে। মোহাম্মদ নজরুল ইসলাম নাম পাল্টে যেভাবে আসিফ নজরুল হয়েছেন, ঠিক একইভাবে খোলস পাল্টে এক এক সময় এক এক পাত্রে হাজির হয়েছেন। পাত্র আলাদা হলেও পাত্রী হিসেবে আসিফ নজরুল সবখানে ফিট। কতটা ফিট সেটা জানতে আজকের পুরো অনুসন্ধান। আসিফ নজরুল স্যার, তুমি আসলে কার? কথায় আছে প্রয়োজনীয়তায় উদ্ভাবনের জনক। আসিফ নজরুল স্যারকে নিয়ে আজকের অনুসন্ধানটাও প্রয়োজনের প্রেক্ষিতেই করতে হয়েছে। অনেক জরুরি ইস্যুর মাঝেও আসিফ নজরুল স্যারের ইস্যুটাকে প্রাধান্য দিতে হয়েছে, কারণ তার হাতে আমাদের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব দিয়েছি আমরা। আসিফ নজরুল ভারতের সেই দীর্ঘমেয়াদী প্ল্যান সি এর অংশ কিনা সেটা বুঝতে আমাদেরকে আরো 32 বছর পেছন থেকে শুরু করতে হবে। 19 জানুয়ারি 1992, 1975-এর 15 আগস্ট থেকে 1981 সাল পর্যন্ত 6 বছর ভারতীয় মগজ ধোলাইয়ের পর দেশে ফেরেন শেখ হাসিনা। শেখ হাসিনা দেশে ফেরার 15 দিনের মাথায় জিয়াউর রহমানকে হত্যা করে ভারত। জিয়াউর রহমান যেভাবে আন্তর্জাতিক মহলের কাছে জনপ্রিয় হয়ে উঠছিলেন, তাতে ভারতের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়, যে কারণেই তাকে হত্যা করে এরশাদকে ক্ষমতায় বসানো হয়। এদিকে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে প্রস্তুতির কাজও চলতে থাকে। 1990 সালে এরশাদের পতনের পর ভারতের ইচ্ছে ছিল শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানানোর, কিন্তু 1991 সালে নির্বাচনে সবাইকে অবাক করে দিয়ে বাংলাদেশের মানুষ বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেন। 1991 সালে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হবার বছর না ঘুরতেই শুরু হয় ভারতের প্রথম চক্রান্ত। 1992 সালের শুরুতেই শুরু হয় দেশকে বিভাজনের মুখে ঠেলে দেওয়ার প্রথম ভারতীয় অভিযান। ভারতীয় চর জাহানারা ইমামকে সামনে রেখে প্রতিষ্ঠা করা হয় 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটি এঘাদানিক। শুরু হয় বিভাজনের রাজনীতি। শেখ মুজিবের সময়ে কথিত যুদ্ধাপরাধের মীমাংসিত একটি বিষয়কে সামনে এনে পুরো জাতিকে স্বাধীনতার পক্ষ আর বিপক্ষের দুই ভাগে ভাগ করে দেওয়া হয়। সার্বভৌম রাষ্ট্রের সংবিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তৈরি করা হয় কথিত গণ আদালত, এবং সেই আদালতে বিচারিক কার্যক্রম পরিচালনা করা হয়। রাষ্ট্রের বিচার ব্যবস্থাকে চ্যালেঞ্জ করার অপরাধে খালেদা জিয়ার সরকার জাহানারা ইমাম সহ 24 জনের বিরুদ্ধে একটি রাষ্ট্রদ্রোহ মামলা করেন। নিশ্চয়ই ভাবছেন অনুসন্ধানের কোথা থেকে কোথায় যাচ্ছি। আসলে এত কিছু বলার কারণ, যাকে নিয়ে অনুসন্ধানের শুরু করেছে সেই আসিফ নজরুলের আসল পরিচয় খুঁজে বের করতেই এত কিছু বলা হচ্ছে। 1992 সালে খালেদা জিয়ার সরকার প্রথম ভারতের যে ষড়যন্ত্র রুখে দিয়েছিলেন, সেই ষড়যন্ত্রের উদ্যোক্তাদের মধ্যে অন্যতম ছিলেন জাহানারা ইমাম, শাহরিয়ার কবির, মুনতাসির মামুন এবং ভারতীয় গুপ্তচর আসিফ নজরুল। জাহানারা ইমামকে প্রধান আসামি করে খালেদা জিয়ার সরকার যে রাষ্ট্রদ্রোহ মামলাটি করেছিল, সেই মামলার অন্যতম একজন আসামি ছিলেন আমাদের আজকের আসিফ নজরুল ওরফে মোহাম্মদ নজরুল ইসলাম। জেনে খুশি হবেন, আসিফ নজরুলের আদর্শিক গুরুর নাম জনাব শাহরিয়ার কবির। শাহরিয়ার কবির যখন সাপ্তাহিক বিচিত্রার সম্পাদক, আসিফ নজরুল ছিলেন তার প্রধান সেনাপতি। ভারতের এজেন্ডা বাস্তবায়নে ভারতের প্রধান সেনাপতির ভূমিকায় ছিলেন শাহরিয়ার কবির। শাহরিয়ার আসিফদের যৌথ প্রযোজনায় ভারতীয় মিশন বাস্তবায়নের কাজ যখন তুঙ্গে, তখন ভারতীয় ষড়যন্ত্রের 20 দাঁত ভেঙে দিতে উল্কার মতো ছুটে আসে এক উজ্জ্বল নক্ষত্র। হ্যামিলিয়নের বাঁশিওয়ালার মতো মাওলানা দেলোয়ার হোসেন সাইদি যখন অ আ ক খ করে সারা দেশের মানুষকে ভারতীয় ষড়যন্ত্রের ব্যাপারে ঐক্যবদ্ধ করছিলেন, তখনই পদে আগুন জ্বলে যায় আসিফ নজরুল আর তার আধ্যাত্মিক গুরু শাহরিয়ার কবিরের। ভারতের বিরুদ্ধে গর্জে ওঠা সাইদি 80-র দশক থেকে এদেশের মানুষকে ভারতীয় ষড়যন্ত্রের বিষয়ে সচেতন করতে থাকেন। গল্প কেচ্ছা কাহিনীর পরিবর্তে কোরআনে বিদ্যমান রাজনৈতিক এবং অর্থনৈতিক তাফসীরের মধ্য দিয়ে নতুন ধারার কোরআনের মাহফিলের যাত্রা শুরু করেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। মত নির্বিশেষে সকলের কাছে সাইদি যখন সমানভাবে সমাদৃত হয়ে উঠতে থাকেন, তখন 1989 সালে আসিফ নজরুল প্রথম ব্যক্তি যিনি তার পত্রিকার পৃষ্ঠা জুড়ে এক মিথ্যা সংবাদ ছাপান, যার শিরোনাম দেওয়া হয় সাইদি সমাচার, এক ধর্ম ব্যবসায়ীর উত্থান। বিশাল সেই সংবাদের কয়েকটি লাইন পড়লে আসিফ নজরুল কত বড় মাপের একজন মিথ্যুক, প্রতারক এবং হলুদ সাংবাদিক ছিলেন সেটার কিঞ্চিত প্রমাণ পেয়ে যাবেন।
লেখার শুরুতেই সাংবাদিক আসিফ নজরুল লেখেন, মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী বিরোধী সাম্প্রতিক গণবিক্ষোভের মধ্য দিয়ে দেশে মওদুদিবাদ এবং ধর্ম ব্যবসার রাজনীতির অগ্রহণযোগ্যতা আবারও প্রমাণিত হয়েছে। সিলেট, ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে জামাতের মঞ্চনায়ক সাঈদীর বিরুদ্ধে স্বতঃস্ফূর্তভাবে জনমত গড়ে উঠেছে। বিভিন্ন টকশোতে ব্যক্তিগত আক্রমণ করার বিরুদ্ধে সবক দেয়া আসিফ নজরুল তার সেই লেখায় দেলোয়ার হোসেন সাঈদীকে চরমভাবে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছিলেন। আসিফ নজরুল প্রথম ব্যক্তি যিনি দেলোয়ার হোসেন সাঈদীকে যুদ্ধাপরাধী হিসেবে অভিযুক্ত করেছিলেন। তিনি লিখেছেন, সাঈদী স্বাধীনতা যুদ্ধের সময় পাক হানাদার বাহিনীর প্রত্যক্ষ সহযোগিতায় লিপ্ত ছিলেন। তিনি ধর্মের দোহাই দিয়ে গনিমতের মাল হিসেবে গড়েরহাট বন্দরের হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর লুট করেছেন এবং মদন নামে একজন হিন্দু ব্যবসায়ীর দোকান ঘর ভেঙে দিয়ে নিজের বাড়িতে নিয়ে গেছেন বলেও দাবি করেছেন আসিফ নজরুল। মুক্তিযুদ্ধ আসিফ নজরুল নিজের খোলস পাল্টানোর সময় মাঝে একবার এই লেখার ব্যাখ্যা দিয়েছিলেন, যেখানে তিনি বলেছিলেন শাহরিয়ার কবিরের দ্বারা প্রভাবিত হয়ে নাকি তিনি সাঈদী সম্পর্কে এসব লিখেছিলেন, কিন্তু এটা শুধু একটা চুরি কিংবা ছিনতাইয়ের ঘটনা নয়। এই লেখার মাধ্যমে দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ উঠতে শুরু করে এবং তারই ফলশ্রুতিতে আওয়ামী লীগ সরকার দেলোয়ার হোসেন সাঈদীকে আটক করে এবং দীর্ঘ 1 যুগ জেলখানায় বন্দী থাকার পর শাহাদাত বরণ করেন দেশবরেণ্য এই আলেম। আসিফ নজরুলের এক লেখায় একজন নিষ্পাপ মানুষের জীবন কেড়ে নিয়েছে। অতএব দেলোয়ার হোসেন সাঈদীর হত্যাকাণ্ডের জন্য আসিফ নজরুল প্রত্যক্ষভাবে দায়ী। আসিফ নজরুলের কাঁধে দেওয়া ভারতীয় ষড়যন্ত্রের প্রথম অ্যাসাইনমেন্ট শেষ হয়েছে। আসিফ নজরুল নিজেকে পাল্টে এখন ভারত বিরোধী আর আওয়ামী বিরোধী প্রমাণের চেষ্টা করে যাচ্ছেন। মাঝে হজ করে এসেছেন, রোজাও রাখেন, রোজার মাঝে পরকিয়া করতে গিয়ে কাপড়ও নষ্ট করেন। এখন তুমি বাসায় একা একা বসে আছো, তো যত্ন নিচ্ছে? সব নিয়ে কিছু না, আমি ভাবে শুয়ে ঘুরাচ্ছি, শুয়ে আছে। চলে আসো না কেন, দেখে যাও আমাকে। হ্যাঁ, আমাকে দেখে যাও। আমিও তো চাই। জ্বর আক্রান্ত অবস্থায় পড়ে আছো এখন। আমি আসলে ইয়ে তো কেউ থাকে না কেন তোমার পাশে এখন? অবশ্যই দেখে যাও আমাকে। আসতে চাই। পুরাতন স্বপ্ন দেখতেছিলাম। জান, আমার বউ কেন রাগ করছে আমার সাথে? এত শ্রদ্ধা সম্মান নিয়ে কথা বলতো কেমন লাগে বলো, নাহলে তো আমি এখনই আসতাম। চলে আসো, এখন তো আসবে না। তোমার গাড়ি নাই? না, এখন আসলে আমার রোজা থাকবে না। আরেকজনের বউয়ের জ্বরে সেবার হাত বাড়িয়ে দেওয়া সমাজ সেবক আসিফ নজরুল যে এখনো ভারতীয় চর, চলুন তার আরো প্রমাণ দেখা যাক। রমনা বটমূল সারা দেশে সিরিজ বোমা হামলা, নারায়ণগঞ্জ গ্রেনেড হামলা থেকে শুরু করে বাংলাদেশে ভারতীয় গোয়েন্দা সংস্থার যে কটি বড় চক্রান্ত হয়েছে তার মধ্যে একটি 21শে আগস্ট গ্রেনেড হামলা। কতটা সূক্ষ্মভাবে 21শে আগস্টের ঘটনা ঘটিয়েছে তা নিয়ে আমাদের একটি অনুসন্ধান চলছে, যা কিছুদিনের মধ্যেই প্রকাশ করা হবে। সম্প্রতি 21শে আগস্টের মামলা থেকে তারেক রহমান সহ বিএনপির সব আসামিদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার মানে বিএনপি এই ঘটনার সাথে জড়িত নয়। অথচ এই আসিফ নজরুলের স্বভাব সুলভ জোরালো ভঙ্গিতে বলেছিলেন 21শে আগস্ট গ্রেনেড হামলার জন্য দায়ী বিএনপি এবং ওই ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্যও নাকি বিএনপি চেষ্টা করেছিল। এখন তিনি যা করছেন সেটা তার অভিনয় উপরে উপরে নিজেকে আওয়ামী এবং ভারত বিরোধী প্রমাণের জন্য রক্ত গরম করার কথা বললেও আসিফ নজরুল আসলে একজন ভারতীয় চর এবং তিনি যা কিছু করেন সবকিছু ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক, ডেইলি স্টার এবং প্রথম আলোর অফিস থেকেই করানো হয়। অনেকেরই মনে হতে পারে আসিফ নজরুল আগে খারাপ থাকলেও এখন ভালো হয়ে গিয়েছেন, কিন্তু চলুন দেখা যাক আসিফ নজরুল আসলেই ভালো হয়েছেন কিনা। আসিফ নজরুল সেই উপদেষ্টা যার কার্যালয় থেকে শেখ মুজিবের ছবি নামাতে সবচেয়ে বেশি সময় লেগেছে। আসিফ নজরুলের বাসায় প্রায় 2 মাস পালিয়েছিলেন সামন্তলাল সেন, যিনি জ্বালাও পোড়াও নাটকের মূল হোতা। আসিফ নজরুল তার চাচা শ্বশুর জাফর ইকবালকে আটক না করে দেশ থেকে পালিয়ে যেতে সুযোগ করে দিয়েছেন। অথচ 5 তারিখের 1 সপ্তাহ আগে যিনি আন্দোলনকারী ছাত্রদেরকে পাকিস্তানি রাজাকার বলে সরকারকে ছাত্র হত্যায় উস্কে দিয়েছিলেন। আসিফ নজরুল খুনের মামলার আসামি আনোয়ার হোসেন মঞ্জুকে পুলিশ আটক করার 1 ঘন্টার মাথায় ছেড়ে দিতে বাধ্য করেছিলেন। এই ঘটনায় আসিফ নজরুল তার এক সাংবাদিক বন্ধুর মাধ্যমে 5 কোটি টাকা নগদ ঘুষ নিয়েছিলেন। ঘটনাটি তদন্ত করলে বেরিয়ে আসবে আসিফ নজরুলের তদবিরে আনোয়ার হোসেন মঞ্জু ছাড়া পেয়েছিলেন কিনা। অথচ মঞ্জুর ইত্তেফাক পত্রিকা গেল 15 বছর হাসিনার দালালি করেছে এবং আন্দোলনের সরাসরি ছাত্রদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল ইত্তেফাক পত্রিকা। আসিফ নজরুল সেই উপদেষ্টা যার ইশারায় সাবের হোসেন চৌধুরী সহ একের পর এক আওয়ামী লীগের হত্যা মামলার আসামিরা জামিনে ছাড়া পাচ্ছেন। সূত্র জানিয়েছে প্রতিটি জামিনে আসিফ নজরুল মোটা অঙ্কের টাকা নিচ্ছেন। সব শেষ, ঝিনাইদহের বিচারক জামিন দিতে না চাইলে তাকে ছুটিতে পাঠানোর ভয় দেখিয়ে ঝিনাইদহের আওয়ামী লীগের সাবেক এমপিকে জামিন দিতে বাধ্য করেন আসিফ নজরুল। ঝিনাইদহে নাশকতা ও হত্যা মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক 2 সংসদ সদস্যকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে আদালত। আসিফ নজরুলের চাপে বিভিন্ন থানায় মামলা নিতে গড়িমসি করছে পুলিশ, কারণ আসিফ নজরুল গণহারে আসামিদের বিরুদ্ধে মামলা না দেওয়ার জন্য আওয়ামী লীগের পক্ষে দাঁড়িয়েছিলেন। তার দাবি শত শত মানুষের বিরুদ্ধে মামলা দেওয়া যাবে না। অথচ আন্দোলনের সময় আওয়ামী লীগের হাজার হাজার সন্ত্রাসীরা ছাত্র হত্যায় অংশ নিয়েছিল। অথচ আসিফ নজরুল গণহারে মামলার বিপক্ষে। মধ্যে যেসব হত্যা মামলা হয়েছে তার অধিকাংশ আসামিকে ধরার কোনো তৎপরতা নেই। প্রায় সবখানে আওয়ামী লীগের লোকজন যেভাবে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে তাতে মনে হচ্ছে এ যেন দেখার কেউ নেই। 15ই আগস্ট জাতীয় দিবস বাতিল করা হয়েছিল, সেই রায় স্থগিত করা হয়েছে আসিফ নজরুলের নির্দেশে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো যে ছাত্রদের প্রতিনিধি হিসেবে আসিফ নজরুল উপদেষ্টার পদ বাগিয়ে নিয়েছেন। সেই ছাত্রদের কতজন জুলাই হত্যাকাণ্ডে নিহত হয়েছিলেন তাদের সংখ্যাও এখন পর্যন্ত সঠিকভাবে গণনা করা হয়নি। যারা আহত হয়েছিল তাদেরও খোঁজ নিচ্ছে না সরকার।
উন্নত চিকিৎসার অভাবে আহত অনেকে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, অথচ আগস্টেই বলা হয়েছিল তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে। বাস্তবে এখন পর্যন্ত একজনকেও বিদেশে পাঠানো হয়নি। একইভাবে তারেক রহমানের মামলাগুলোতেও নানাভাবে জটিলতা তৈরি করে রাখা হয়েছে। এখনো লুৎফুজ্জামান বাবরকে ছাড়ার কোনো খবর নেই। এক মহান দেশপ্রেমিক সেনা কর্মকর্তা মেজর জেনারেল রেজ্জাকুল হায়দারকে এখনো মামলার দোহাই দিয়ে জেলে আটকে রাখা হয়েছে। দেখে মনে হচ্ছে আসিফ নজরুল আর প্রথম আলোর জন্যই ছাত্ররা স্বাধীনতা এনেছিল। এখনো কয়েক হাজার আলেম জেলখানায় বন্দী, কৃত্রিম জটিলতা সৃষ্টি করে তাদের জামিন শুনানির সুযোগও দেওয়া হচ্ছে না। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলায় হাসিনা সরকারের আমলে যারা জেলে গিয়েছিলেন তাদের অধিকাংশ এখনো পর্যন্ত জেলখানায় বন্দী আছেন। ভাবুন তো, তাদের জন্য কি স্বাধীনতা আসেনি? এখন প্রশ্ন হলো, বিদ্রোহী সরকারের বিদ্রোহী কাজী নজরুল ইসলামের ভূমিকায় অবতীর্ণ হওয়া আসিফ নজরুল তাহলে করছেটা কি? চলুন দেখা যাক আসিফ নজরুল কি করছে। ভারতকে টাকা দিয়ে ফাইজারের টিকা না পেয়ে চীনের সিনোফার্মের টিকা কেনার চুক্তি করে বাংলাদেশ। সেই খবরেই ক্ষিপ্ত হয় ভারতীয় প্রথম আলো কর্তৃপক্ষ। চুক্তির বিষয়টি ভারতকে জানানোর জন্যই রোজিনাকে চুরি করে ফাইলের ছবি আনতে পাঠিয়েছিল মতিউর রহমান। গ্যারান্টি দিয়ে বলে রাখলাম, প্রথম আলো রোজিনার সচিবালয় থেকে ফাইল চুরি করেছিল এবং এখানে এক ফোঁটাও মিথ্যে নেই। অথচ উপদেষ্টা হিসেবে আসিফ নজরুল প্রথম কার্যদিবসে রোজিনার মামলাটি খারিজ করে দেওয়ার আশ্বাস দেন। পরদিন মামলাটি খারিজ হয়ে যায়। নাটক, চলচ্চিত্রের মাধ্যমে পরকীয়া সমকামিতা থেকে শুরু করে ইসলাম বিদ্বেষ, সমাজ ধ্বংসের অন্যতম মাস্টার মাইন্ড মোস্তফা সরোয়ার ফারুকী। মোস্তফা সরোয়ার ফারুকী সংস্কৃতি উপদেষ্টা হিসেবে শপথ নেয়ার পর দেশের শতভাগ মানুষ তীব্র প্রতিবাদ জানিয়েছিল। তারপরেও ফারুকীকে সরানো যায়নি, কারণ আসিফ নজরুল এবং প্রথম আলোর যুগ্ম সম্পাদক আনিসুলের অনেক পুরাতন নারী সাপ্লায়ার মোস্তফা সরোয়ার ফারুকী। আসিফ নজরুল দাবি করেছেন তিনি ফারুকের উপদেষ্টা হবার বিষয়ে কিছুই জানেন না, কিন্তু আমাদের হাতে আসা তথ্য বলছে আসিফ নজরুল ফারুকীর অনেক পুরাতন বন্ধু। প্রায় এক যুগ আগে ফারুকী এবং তিশার বিয়েতে হাতে গোনা যে কজন মানুষ দাওয়াত পেয়েছিলেন, আসিফ নজরুল সেই ভাগ্যবানদের মধ্যে একজন। মোস্তফা সরোয়ার ফারুকীর মন্ত্রণালয়টিও আসিফ নজরুলের নিজে ছেড়ে দেওয়া মন্ত্রণালয়। এবার প্রশ্ন আসতে পারে, ফারুকীর সাথে আসিফ নজরুলের সম্পর্ক আছে, ঠিক আছে, কিন্তু প্রথম আলোর সাথে ফারুকীর সম্পর্কটা আসলে কি? এটাই আজকের অনুসন্ধানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আসিফ নজরুলের মতো হানি ট্র্যাপে পড়ে যারা প্রথম আলোর হয়ে কাজ করতে বাধ্য হন, তাদের জন্য প্রথম আলোর সবচেয়ে বড় ফাঁদ হচ্ছে মেরিল প্রথম আলো, এবং সেই সাথে সম্প্রতি যোগ হয়েছে চরকি নামে আরেকটি প্রথম আলোর ওটিটি প্ল্যাটফর্ম। চরকি নামক ওটিটির চক্করে ফেলে বিভিন্ন নায়িকার মডেলদের ক্যারিয়ার গড়ে দেওয়ার লোভ দেখে আসিফ নজরুলদের মতো খদ্দের সংগ্রহ করে প্রথম আলো। নায়িকা মডেলদের সাথে বিশেষ মুহূর্তের ভিডিও ধারণ করে আজীবনের জন্য জিম্মি করা হয় রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিদেরকে। এই ফাঁদ তৈরিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রেদওয়ান রনি আর মোস্তফা সরোয়ার ফারুকী, যার আড়ালে থেকে সব কলকাঠি নাড়েন প্রথম আলোর সাংবাদিক আনিসুল হক। মোস্তফা সরোয়ার ফারুকীর মতো একজন লম্পট কিভাবে উপদেষ্টা হলেন সে বিষয়ে সিদ্দিকুর রহমানকে প্রশ্ন করা হয়েছিল। প্রশ্ন করতে অভিনেতা সিদ্দিকুর রহমান বলেন, সবই ভারতের খেলা। এভাবে প্রথম আলো কেন্দ্রিক এক সিন্ডিকেট গড়ে উঠেছে মিডিয়া পল্লীতে, যাদেরকে সুবিধা দিতে আসিফ নজরুলের মাধ্যমে ফারুকীকে উপদেষ্টা বানিয়েছে প্রথম আলো। যে কারণে হানি ট্র্যাপের শিকার আসিফ নজরুল সারা জীবন গণতন্ত্রের পক্ষে কথা বলেও গোটা দেশের মানুষের মতামতকে উপেক্ষা করে ফারুকীকে উপদেষ্টা করে রাখতে বাধ্য হন। বর্তমান সরকারের প্রথম আলো চক্রের আরেক গুরুত্বপূর্ণ সদস্য প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি শফিকুল আলম। ৫ আগস্টের আগে কখনো শফিকুলের নাম কেউ শুনেছেন কিনা তার সন্দেহ আছে। তারপরেও ১৫ বছর হাসিনার বিরুদ্ধে চুপ থাকা শফিকুল হঠাৎ করেই রং পাল্টে হয়ে গেলেন বিদ্রোহী সাংবাদিক। ডক্টর মোহাম্মদ ইউনূসের ভারত বিরোধী পলিসির কারণে শফিকুল আলম এখন ভারতের বিরুদ্ধে কথা না বললেও তিনি সরকারের ভেতরে বসেই ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছেন। ৫ আগস্টের ৪ দিন পর ৯ তারিখে বাংলাদেশে হিন্দু নির্যাতনের মিথ্যে অভিযোগ তুলে শাহবাগে হিন্দুদের যে সমাবেশ হয়েছিল, সেই সংবাদ এফপিতে প্রচার করে তিনি প্রথম বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিষয়টি আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছিলেন, যে বিষয়টি তিনি ফেসবুকে পোস্ট করেছেন। এছাড়া রাহুল আনন্দের বাড়িতেও আন্দোলনকারীরাই নাকি অগ্নি সংযোগ করেছে এমন মিথ্যা গুজবও তিনি তার ফেসবুকে ছড়িয়েছিলেন। ডক্টর ইউনূসের আদেশ মান্য করতে ইদানিং শফিকুল হিন্দুদের উপর নির্যাতনের বিষয়টি অস্বীকার করলেও প্রেস সেক্রেটারি হবার আগ পর্যন্ত তিনি হিন্দু নির্যাতনের মিথ্যা গুজব তার ফেসবুকে প্রচার করেছেন, যা এখনো তার ফেসবুক ওয়ালে গেলে পাওয়া যায়। শফিকুলের আসল পরিচয় জানতে তার কিছু পুরাতন ফেসবুক পোস্ট দেখলেই চলবে। ২০২০ সালে শেখ মুজিবের ব্যবহৃত জিনিসের প্রদর্শনীতে গিয়ে মুজিবের পছন্দের কালো কোট পরে ছবি পোস্ট করেছিলেন শফিক। অতীতে আওয়ামী প্রীতি এবং ইসলাম বিদ্বেষী এরকম অনেক পোস্ট রয়েছে শফিকুলের ফেসবুকে। ৫ তারিখের পরেও অভ্যাসজনিত কারণে নিজের মুজিব প্রেম এবং ইসলাম বিদ্বেষী চিন্তার বহিঃপ্রকাশ ঘটছে তার বিভিন্ন লেখনীতে। ৫ তারিখ শেখ মুজিবের মূর্তি ভাঙার ভিডিও শেয়ার করে শেখ মুজিবকে ইন্ডিপেন্ডেন্ট হিরো আখ্যা দিয়েছিলেন কথিত আওয়ামী বিরোধী সাংবাদিক শফিকুল আলম। আগস্টের ৯ তারিখে শেখ মুজিবের নামের পরিবর্তে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নামে এক্সপ্রেসওয়ের নাম পরিবর্তনে বেজায় কষ্ট পেয়েছিলেন শফিকুল আলম। শফিক লিখেছিলেন, শেখ মুজিবের নামের পরিবর্তে ইব্রাহিম আলাইহিস সালামের নাম দেওয়াটা একটা ফাজলামো। যারা মুজিবের নামের জায়গায় ইব্রাহিম আলাইহিস সালামের নাম চেয়েছেন তাদের বিচারের দাবি করে শফিকুল আলম লিখেছিলেন, যদি নাম পরিবর্তন করতেই হয় তাহলে ইব্রাহিমের নামের পরিবর্তে যোগেন্দ্রনাথ মণ্ডলের নাম দেয়া হোক। অথচ অত্যন্ত সৎ এবং নীতিবান হিসেবে পরিচিত সাবেক বিচারক মোতাহার হোসেনের নাম প্রস্তাব করা হলেও আসিফ নজরুল সেটা আটকে রেখেছেন, কারণ মোতাহার হোসেনকে তিনি তারেক রহমানের
ঘনিষ্ঠজন মনে করেন। প্রথম আলো সহ আওয়ামী চেতনাধারী বুদ্ধিজীবীদেরকে সরকারের গুরুত্বপূর্ণ সব জায়গায় বসিয়ে প্রথম আলো আর ভারতের অবস্থানকে শক্তিশালী করছেন আসিফ নজরুল। আসিফ নজরুল যে মন থেকেই সবকিছু করছেন তা নয়, অনেক কিছু সে না চাইলেও করতে হচ্ছে, কারণ আসিফ নজরুল অনেক আগে থেকেই তার আলু আরেকজনের ক্ষেতে বর্গা দিয়ে রেখেছেন। এই আলুর দোষে পুরো আইন মন্ত্রণালয় এখন আওয়ামী লীগ দখলে নিয়েছে। আসিফ নজরুল যেন নীরব এক দর্শক। সূত্র জানিয়েছে আসিফ নজরুল তার স্ত্রীকে আমেরিকা পাঠানোর প্রস্তুতি নিয়েছেন এবং 5 তারিখের পর থেকে দুহাত ভরে টাকা কামাচ্ছেন এবং সেই টাকা যুক্তরাষ্ট্রে পাচার করবেন বলেও তার এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন। এর মধ্যে তার ঘনিষ্ঠ এক সাংবাদিকের মাধ্যমে $1.3 মিলিয়ন দিয়ে বাড়ি কেনার চেষ্টা করছেন আসিফ নজরুল। কথায় কথায় আইন শেখানো আসিফ নজরুলকে উত্তর দিতে হবে কোন আইনে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানো হয়েছে। আসিফ নজরুল উপদেষ্টাই বা হয়েছেন সংবিধানের কোন ধারায়? পুলিশ ধরার পর 3 হত্যা মামলার আসামি মুন্নি শাহ কোন আইনে ছাড়া পেলেন? রাতের আধারে আনোয়ার হোসেন মঞ্জুর কাছ থেকে 5 কোটি টাকা নিয়ে তারপর তাকে ছাড়তে বাধ্য করা সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে বর্ণিত আছে? আইন উপদেষ্টার চাচা শ্বশুর হলেই কি হত্যা মামলার ওয়ারেন্টের আসামিকে বিদেশে পাঠিয়ে দেওয়া যায়? তাহলে জাফর ইকবালকে আসিফ নজরুল কোন আইনে পালিয়ে যেতে সাহায্য করেছেন? সারা দেশে হত্যা মামলার আসামিরা নির্দ্বিধায় কোন আইনের বলে ঘুরে বেড়াচ্ছেন? বাংলাদেশের সংবিধানের কোন ধারায় তাদেরকে বাঁচানো হচ্ছে? পরিস্থিতি দেখে মনে হচ্ছে প্রথম আলোর তত্ত্বাবধানে সরকারের একটি অংশ আওয়ামী লীগকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এত কিছুর পরও বিএনপি জামায়াতের এক শ্রেণীর নেতারা প্রথম আলো ডেইলি স্টারকে বাঁচাতে তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে। অথচ 15 বছরে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানানোর কারিগর এই প্রথম আলো। শুধু বাংলাদেশ নয়, খালেদা জিয়া এবং তারেক রহমানকে জঙ্গিদের নেতা হিসেবে সারা পৃথিবীর কাছে তুলে ধরেছে এই প্রথম আলো ডেইলি স্টার। 2024 সালে বলে রাখলাম, প্রথম আলোকে ভারতমুক্ত করতে না পারলে এদেশকে আবারও ভুগতে হবে। সমস্যা হলো যেদিন বুঝবেন সেদিন আর কিছুই করার থাকবে না। ভারত আর আওয়ামী লীগ যদি আরেকবার সুযোগ পায় তাহলে এই দেশকে আর কখনোই স্বাধীনতার সূর্য দেখতে দেওয়া হবে না। তো সম্মানিত প্রিয় দর্শক, ভিডিওতে আলোচিত বিষয়গুলি শুনে আপনার কি মনে হয়েছে? ডক্টর আসিফ নজরুল স্যার কি আসলেই দোষী? আপনার মতে কি মনে হয়? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটুকু।